একবার ভাবুন, আপনি কাউকে পছন্দ করলেন বা কাউকে ভালোবাসলেন এবং পরে গিয়ে জানতে পারলেন সেই পছন্দের মানুষ বা ভালোবাসার মানুষটি একজন সাইকো কিলার। আর এমনই ঘটনা ঘটে আমাদের আজকের মুভিতে। এর বাইরে মুভিতে এমন কিছু টুইস্ট রয়েছে যেটা আপনাকে চমকে দেবে। আপনারা দেখছেন সরকার ফিল্ম হাউস, আর আজকের মুভির নাম হলো মাই গার্লফ্রেন্ড ইজ এ সিরিয়াল কিলার। ইতিপূর্বে আমি এই গল্পগুলো বর্ণনা করেছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন ও পিন কমেন্টে দিয়ে রাখবো। যদি না দেখে থাকেন তাহলে বর্ণনাগুলি দেখে আসতে পারেন। মুভি শুরু হয় একটি অল্প বয়সের ছেলেকে দেখিয়ে, যার নাম হলো ইৎসুরো কুরেশু। কুরেশু বেশ কয়েকদিন ধরে ডিপ্রেশনে ভুগছে, আর তার কারণ সে পড়াশোনা এবং কাজ কোনোটাই করছে না, যার কারণে তার বাবা মা তাকে ছেড়ে চলে গেছে। এমনকি তার ঘরে কোনোরকম ইলেকট্রিসিটি, ইন্টারনেট বা জ্বালানি নেই, বরং যেটা রয়েছে সেটা হলো নোংরা আবর্জনা এবং বেশ কিছু খালি বোতল। আর এমনই একদিন বিকেলে কুরেশুর ডিপ্রেশন অনেক বেড়ে যায়, যার ফলে সে ডিসাইড করে নেয় সে আর জীবিত থাকবে না। তাই সে একটি বেল্ট তার পাশের দেয়ালে বেঁধে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে স্টাইলে সফল হয় না, কারণ পেছনে থাকা দেয়ালটা খুবই নরম থাকে, যার ফলে সেটা ভেঙে বেলটা বেরিয়ে আসে এবং কুরেশু নিচে পড়ে যায়। এরই মধ্যে কুরেশু লক্ষ্য করে দেয়ালে একটি ছিদ্র তৈরি হয়েছে এবং সেটা থেকে আলো আসছে। কুরেশুর অনিচ্ছা সত্ত্বেও ওই ফাঁকা জায়গা দিয়ে এগিয়ে যায় এবং কি আছে সেটা দেখার চেষ্টা করে, এবং সে যখন তাকায় সে চমকে যায়, কারণ সে লক্ষ্য করে তার ঘরটা এত নোংরা থাকলেও ওপাশের ঘরটা খুবই পরিষ্কার এবং সুন্দর। এমনকি সেখানে একটি সুন্দর দেখতে মেয়ে রয়েছে যার নাম রিও মিজাসি। আর রিওকে প্রথম দেখাতেই কুরেশুর বেশ ভালো লেগে যায়, তাই সে প্রত্যেক দিন ওই দেয়ালের ছিদ্র দিয়ে রিওর ওপর নজর রাখতে শুরু করে। এরই মধ্যে জানতে পারে মেয়েটি একটি কলেজে স্টুডেন্ট এবং একই সাথে তার কোনো বন্ধু নেই, কারণ তার বাড়িতে কেউ আসেও না, কেউ যায়ও না। কিন্তু হঠাৎ এক দুপুরে বেশ কিছুক্ষণ ধরে সে তাকে দেখছিল না, তাই সে বাধ্য হয়ে তার অ্যাপার্টমেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে এবং মেয়েটি রুমের দরজার কাছে গিয়ে ভেতরে আছে কিনা সেটা বোঝার চেষ্টা করে। এরই মাঝে একজন ভিজিটার যার নাম হারুকু, সে কুরেশুকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকে। আসলে হারুকু নামের এই মেয়েটি তার ভাইকে দেখতে এখানে এসেছে, কারণ তার ভাই এই বিল্ডিংয়ে থাকে এবং কুরেশুর ঠিক নিচের রুমে বসবাস করে। হারুকু বেশ কয়েকবার তার ভাইয়ের রুমের দরজায় আওয়াজ করে, কিন্তু ভেতর থেকে কোন রকমের রেসপন্স পায় না। তাই সে তার নিয়ে আসা খাবারটা সেই দরজার সামনে ঝুলিয়ে রেখে মন খারাপ করে এখান থেকে চলে যায়। আর এই সব কিছু কুরেশু লক্ষ্য করে, তাই সে এই সুযোগে সেই খাবারটি চুরি করে নেয় এবং বেশ কয়েক মাস পর সে অন্তত ভালো কিছু খেতে পায়। আর ঠিক তখনই রিও নামের সেই মেয়েটি তার রুম থেকে বেরিয়ে আসে এবং কুরেশুকে এইভাবে খাবার খেতে দেখে সে তাকে তার রুমে ইনভাইট করে এবং জানায় তার ঘরে আসলে সে এর চাইতেও ভালো খাবার পাবে। কুরেশু এই অফার ফেরাতে পারে না, কারণ সে দীর্ঘদিন ধরে ভালো খাবার পায়নি। আর এই সুযোগে সে মেয়েটির রুমে চলে যায় এবং পেট ভরে খাবার খায়। এই সব কিছুর পর কুরেশু পুনরায় তার ঘরে ফিরে আসে আর তার পুরনো কাজ, অর্থাৎ ওই ছিদ্র দিয়ে মেয়েটিকে দেখা, সেটা চালু করে দেয়। এবং পরের দিন সকাল হলে সে আবারও রিওর কাছে চলে যায় এবং একসাথে খাবার খায়। কিন্তু এবার কুরেশু তাকে জিজ্ঞাসা করে সে কেন তার মতো একটি ছেলের সাথে সময় কাটাচ্ছে, এর পেছনে আসল কারণ কি। রিও তাকে এক কথায় জানায় যে সে তার সাথে কথা বলে শান্তি পায়, আর এটাই সবচেয়ে বড় কারণ। এখন এই কথাটা কুরেশুর মনে একদম গেঁথে যায়। এজন্য সে বাড়ি ফিরেই সবার প্রথমে সেই ছিদ্রটি একটি কাগজ দিয়ে ঢেকে দেয় এবং প্ল্যান করে যে সে মেয়েটিকে আর কখনোই লুকিয়ে লুকিয়ে দেখবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মন বদলে যায় এবং আবারও সেই কাগজটি বদলে তাকে দেখতে শুরু করে। কিন্তু এবার সে লক্ষ্য করে যে অদ্ভুত একটি রেইনকোট পরে আছে আর তার হাতে রয়েছে একটি এন্টি কাটার। আর তার থেকেও গুরুত্বপূর্ণ হলো এবার তার রুমে একটি ছেলে রয়েছে। ছেলেটি সবার প্রথমে মেয়েটিকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু তখনই রিও মার্শাল আর্ট স্টাইলে তাকে আবদ্ধ করে ফেলে আর তার হাতে থাকা কাটারটি দিয়ে তাকে নিমিষে মেরে ফেলে। এখন এই দৃশ্য দেখে কুরেশুর চোখ কপালে উঠে যায়। সে আরো কিছু দেখবে, ঠিক তখনই রিওর ঘরে থাকা একটি বই ছিদ্র সামনে পড়ে যায়, যার ফলে দেয়ালের ছিদ্রটি বন্ধ হয়ে যায়।
কুরেশুর প্ল্যান হলো সে তার ঘরে যাবে এবং দেখবে এর সবকিছুই কি সত্যি ঘটেছে নাকি শুধুই তার কল্পনা। কিন্তু তখনই তার রুমের বাইরে একাধিক রহস্যময় মানুষ বাইরে আসে এবং একই সাথে রিও তার দরজায় কড়া নাড়ে। এখানে তাকে দেখতে একদমই স্বাভাবিক মনে হচ্ছিল এবং সে তাকে কিছু খাবার দিতে এসেছে। কিন্তু কুরেশু এর সবকিছু দেখে কোনো রকমই আনন্দ পায় না, বরং তার মনে চিন্তা আরও বাড়তে থাকে। তবুও সে নিজেকে সামলে নেয় আর একসাথে ডিনার করে। এই সব কিছুর পর কুরেশু পুনরায় একটি চপস্টিক দিয়ে দেয়ালে সে ছিদ্রটি পরিষ্কার করে। আর এবার সে লক্ষ্য করে ঘরের প্রত্যেকটি জিনিস পরিষ্কার এবং সুন্দরভাবে গোছানো রয়েছে। সে অনুমান করে হয়তো আগের যে দৃশ্যগুলো অর্থাৎ মার্ডার করা সেই দৃশ্যগুলো তার কল্পনা ছিল। কিন্তু তখনই সে এক রহস্যময় মানুষের শব্দ শুনতে পায়, যে কিনা রিওকে গুড বাই জানাচ্ছে। কুরেশু সঙ্গে সঙ্গে তার দরজা খুলে সেই মানুষটিকে দেখার চেষ্টা করে এবং সে লক্ষ্য করে যে এক মহিলা যার নাম রিয়া সে এই আওয়াজ করছে। এমনকি অদ্ভুত মহিলাটি তাকে তার নাম ধরে ডাকে, এমনকি তাকে জানায় যে সেই মেয়েটি তাকে দেখতে পায়। পরের দিন সকালে কুরেশু তার জামা কাপড় পরিষ্কার করার জন্য লন্ড্রির উদ্দেশ্যে যাত্রা করে। আর সেই সময় রিও পেছন থেকে তাকে বাধা দেয় এবং তাকে জানায় সে চাইলে তার ওয়াশিং মেশিনটা ব্যবহার করতে পারে। একই সাথে সে কুরেশুকে আরও একবার ডিনার করার জন্য আমন্ত্রণ জানায়। এখন এই কথা শুনে কুরেশু বেশ খুশি হয়ে যায় এবং তার এই প্রস্তাব মেনে নেয়। কিন্তু এক মুহূর্তে যেন তার মনে পড়ে যায় অতীতের সেই ঘটনাগুলো, যখন সে দেখেছে রিও কিভাবে একটি ছেলেকে হত্যা করেছে। কিন্তু পরের মুহূর্তে তার মনে পড়ে যে রিও খুবই সুন্দর এবং কিউট দেখতে, তাই সে এত হিংস্র কাজ মোটেও করতে পারে না। অর্থাৎ এটা তার মস্তিষ্কের ভ্রম ছিল। এখন রাত হলে কুরেশু ডিনার করার জন্য টেবিলটা ভালোভাবে সাজাতে শুরু করে। কিন্তু এরই মধ্যে পাশের রুম থেকে সে একটি শব্দ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে দেয়ালে ফাঁকা জায়গায় গিয়ে দেখতে শুরু করে। আর এবার সে লক্ষ্য করে রিওর সাথে একটি নতুন ছেলে রয়েছে এবং অবাক করার বিষয় হলো রিও এই ছেলেটিকেও ঠিক একইভাবে মেরে ফেলে। আর এই দৃশ্য দেখে কুরেশু প্রথমবার বুঝতে পারে যে এটা তার কোনো ভ্রম নয়, বরং বাস্তবে ঘটছে। তাই সে বেশ ভয় পেয়ে যায় এবং মুখ থেকে অটোমেটিকভাবে আওয়াজ বেরিয়ে আসে, যার ফলে রিওর ধ্যানও তার দিকে চলে যায়। রিও সঙ্গে সঙ্গে একটি ধারালো অস্ত্র তার দেয়ালের ছিদ্র বরাবর ঢুকিয়ে দেয়। কিন্তু কুরেশুর ভাগ্য ভালো থাকে যে সে ঠিক মুহূর্তে সেখান থেকে সরে যায় এবং নিজের জীবন বাঁচানোর জন্য সেই বিল্ডিং থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু রিও অবশেষে তাকে ধরে ফেলে। কুরেশু বুঝতে পারে যে সে আর বাঁচবে না, রিও তাকে অবশ্যই মেরে ফেলবে। তাই সে তার মনের কথা তাকে জানিয়ে দেয়। সে জানায় সে তাকে কত ভালোবাসে আর এই কারণে এতদিন ধরে তাকে ফলো করছিল। এই বলে সে রিওর কাছে নিজেকে স্যারেন্ডার করে। রিও সঙ্গে সঙ্গে তার চাকুটা কুরেশুর গলায় ধরে এবং তাকে জিজ্ঞাসা করে, মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কি? কুরেশু জানায় সে তাকে ভালোবাসে, তাই মৃত্যুর আগে বেশ কিছু সময় সে তার সঙ্গে কাটাতে চায়। এখন এই কথা রিওর খুবই ভালো লাগে। পরদিন সকালে এরা দুজন একসাথে সময় কাটাতে শুরু করে। এমনকি রিও কুরেশুকে ডিপার্টমেন্ট স্টোরে জব দিয়ে দেয়, যার ফলে কুরেশুর বেশিরভাগ সময়টাই এই কাজ করতে করতে কেটে যায়। কিন্তু তবু সে যখন এই কাজ করতে গিয়ে কাটার দিয়ে বক্সগুলো কাটে, তখন তার মনে পড়ে যায় রিওর কথা এবং একই সাথে মনে পড়ে সে কিভাবে নির্মমভাবে মানুষগুলোকে মেরে ফেলেছে, যার ফলে সে বেশ চিন্তায় পড়ে যায়। এখন সন্ধ্যা হলে কুরেশু যখন তার কাজ থেকে বাড়ি ফেরে, সে সবার প্রথমে রিওকে দেখতে পারে, কারণ দেয়ালের ছিদ্র কথা সে জানতে পেরেছে। তাই এখন সে ছিদ্র দিয়েই তার সাথে প্রতিনিয়ত কথা বলে। পরের দিন সকালে রিও কুরেশুকে তার কলেজে নিয়ে যায় এবং অদ্ভুতভাবে সে তার বন্ধুদেরকে জানায় কুরেশু হলো তার বয়ফ্রেন্ড। কুরেশু, যে কিনা কখনোই কারো কাছ থেকে ভালোবাসা পায়নি, সে হঠাৎ করে তার পছন্দের মানুষের মুখে এমন কথা শুনে চমকে যায়। একই সাথে তার মন খুশিতে ভরে যায়। এখন এই খুশিতে কুরেশু রিওকে বলে সে যেন তাকে তার কলেজে ভর্তি করে নেয়, কারণ ভবিষ্যতে যদি কোনো ছেলে তাকে বিরক্ত করে তবে সে যেন তাকে রক্ষা করতে পারে। কিন্তু এই কথা শুনে রিও তাকে মনে করিয়ে দেয় যে সেই মার্ডারের কথা, আর তাকে জিজ্ঞাসা করে কে তাকে বিরক্ত করবে, এমন মানুষ এখনো জন্ম হয়নি। এ কথা শুনে কুরেশু তাকে জিজ্ঞাসা করে সে এই কাজ কতদিন ধরে করছে, কিন্তু রিও তাকে কোনো রকম উত্তর দেয় না। এখন কলেজের শেষে এরা দুজন পুনরায় বাড়ির পথে যাত্রা শুরু করে, কিন্তু রাস্তার মাঝে
রিও হঠাৎ করে তার ওই বিশেষ রেইনকোটটি পরে নেয় এবং অদ্ভুতভাবে বেশ কিছু ছেলেকে সেই রাস্তার মাঝেই মেরে ফেলতে শুরু করে। আসলে তার মন থেকে যখন মনে হয় এই মানুষটি এখন মৃত্যু হওয়া উচিত, তখনই সে সেই মানুষটিকে মেরে ফেলে। এখন এই মার্ডার করা দেখে কুরেশু আরো বেশি ডিপ্রেশনে পড়ে যায়। তাই সে একদিন রিওকে জিজ্ঞাসা করে সে কেন এমনভাবে মানুষদেরকে মারে। তখন রিও জানায় তার কাছে একটি লিস্ট রয়েছে শুধুমাত্র খারাপ মানুষের এবং তাদেরকে সে এক এক করে মেরে ফেলবে। কুরেশু রিয়াকে খুব বেশি ভালোবাসে, তাই সে ডিসাইড করে সে এখন থেকে রিওর এই খারাপ দিকগুলো ইগনোর করবে। পরের দিন সকালে কুরেশু লক্ষ্য করে নিউজ পেপারে রিওর মার্ডারের কেস সম্বন্ধে কোনো কিছুই লেখা নেই। আর এটা দেখে সে বেশ অবাক হয়ে যায়। এরপর সে যখন কাজ থেকে বাড়ি ফেরে সে দেখতে পায় হারুকো নামে সেই মেয়েটির ভাই, যার নাম কাওয়াসাকি, সে একটি বিড়াল নিয়ে খেলা করছে। কিন্তু তাকে দেখে তার বেশ মায়া হয়, কারণ কিছুদিন আগে সে তার বোনের পাঠানো খাবারটা চুরি করে খেয়ে নিয়েছিল, যার ফলে কাওয়াসাকি কোনো কিছুই খেতে পারেনি। তাই সে এই ঋণ শোধ করার জন্য তার বোন হারুকোর সাথে দেখা করবে এবং তাকে মার্কেটে নিয়ে বেশ কিছু খাবার কিনে দেয়। এখন রাত হলে কুরেশু পুনরায় তার কাজ থেকে বাড়ি ফেরে। আরও একবার রিওর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে এবার লক্ষ্য করে তার পাশের ঘর থেকে কোনো রকম রেসপন্স আসছে না। তাই সে একটি টর্চ নিয়ে ভালোভাবে দেখে, আর এবার সে একটি মেসেজ দেখে যার মধ্যে লেখা ছিল রিও তার সাথে ঠিক রাত 10টার সময় দেখা করবে। এখন এইসব কিছু জানতে পেরে কুরেশু নিজেকে ফ্রেশ করে নেয় এবং রিওর জন্য অপেক্ষা করতে থাকে। আর এইভাবে যখন ঘড়িতে 10টা বাজে সে পাশের রুম থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে ছুটে যায় এবং পাশের রুমে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করে। আর এবার সে লক্ষ্য করে কাওয়াসাকি নামে সেই ছেলেটিকে রিও বেঁধে রেখেছে, কারণ সে তাকে মার্ডার করবে। কুরেশু চিৎকার করে তাকে থামতে বলে, কিন্তু রিও তাকে জানায় যে সে যেন চুপ করে সবকিছু দেখে। আর এই বলে সে কাওয়াসাকিকে মেরে ফেলে। এর কিছুক্ষণ পরই রিনা নামের সেই মহিলাটি এই রুমে প্রবেশ করে এবং তার সাথে বেশ কিছু গার্ড থাকে যারা কিনা এই রক্তের দাগ পরিষ্কারভাবে মুছে ফেলে, যাতে কোনো রকমের প্রমাণ না থাকে। আর এই সব কিছু দেখে কুরেশু আর চুপ থাকতে পারে না। সে সঙ্গে সঙ্গে সেই রুমে প্রবেশ করে এবং রিনাকে জিজ্ঞাসা করে সে কেন এই কাজটা করছে। তখন রিনা জানায় এই দুনিয়ায় বেশ কিছু মানুষ রয়েছে যাদের মৃত্যু খুব প্রয়োজন, কেননা এদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি কারো না কারো প্রয়োজন। কারো হয়তো চিকিৎসা ক্ষেত্রে, আবার কারো হয়তো অলংকার তৈরিতে। এই বলে সে তার কানের দুলটা কুরেশুকে দেখায়। কুরেশু লক্ষ্য করে এটা একটা মানুষের আঙুল কেটে বানানো হয়েছে। আর এইসব দেখে কুরেশু আরো বেশি নার্ভাস হয়ে যায়। সে রিনাকে জিজ্ঞাসা করে যে সে কেন কাওয়াসাকিকে মারল। সে তো খুবই ভদ্র ছিল এবং সবসময় চুপচাপ থাকতো, এমনকি কখনো কোনো ঝামেলা করতো না। এখন এই কথা শুনে রিনা কুরেশুকে কাওয়াসাকি রুমে নিয়ে যায়। আর এখানে এসে কুরেশু লক্ষ্য করে কাওয়াসাকি রুমে বিভিন্ন জায়গায় রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনকি সে জানতে পারে কাওয়াসাকি সবসময় চুপচাপ থাকলেও সে প্রতিনিয়ত একটি করে নিষ্পাপ বিড়াল মেরে ফেলত, অর্থাৎ সে একজন সাইকো কিলার ছিল। এই সব কিছু দেখে কুরেশু এক মুহূর্তের জন্য সেখানে থাকে না। সে সঙ্গে সঙ্গে তার রুমে ফিরে আসে এবং ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দরজার আওয়াজে কুরেশুর ঘুম ভাঙে। সে লক্ষ্য করে রিও দরজায় আওয়াজ করছে, কিন্তু সে এবার দরজা খোলে না, যার ফলে রিও রুমের জানালা দিয়ে তার ঘরে ঢোকে এবং কুরেশুকে জড়িয়ে ধরার চেষ্টা করে। কিন্তু কুরেশু তার সাথে খারাপ ব্যবহার করে, যার ফলে রিও পুনরায় ফিরে যায়। এই সব কিছুর পর হারুকো কুরেশুর সাথে দেখা করে এবং তার ভাই কাওয়াসাকির সম্বন্ধে জিজ্ঞাসা করে, কারণ বেশ কিছুদিন ধরে সে তার ভাইকে দেখতে পাচ্ছে না। কুরেশু বেশ চমকে যায়। সে কিছু বলবে ঠিক করে, ঠিক তখনই রিও সেখানে চলে আসে। রিও ইচ্ছাকৃতভাবে হারুকে তার রুমে ডাকে এবং জানায় হারুকো তার ভাইয়ের জন্য তার রুমে অপেক্ষা করতে পারে। কিন্তু কুরেশু মনে করে সে যদি তার রুমে যায় তাহলে রিও তাকেও মেরে ফেলবে, তাই সে তাকে বিভিন্ন উপায়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এখন হারুকো চলে গেলে কুরেশু রিওকে জিজ্ঞাসা করে যে সে কি হারুকোকে মেরে ফেলতে চায়। রিও এক কথা জানায় সে তাকে মারতে চায় না। এখন দুপুর হলে কুরেশু হারুকুর একটা মেসেজ পায় এবং মেসেজে লেখা থাকে যে সে খুব শীঘ্রই তার সাথে একটি কফি শপে দেখা করতে চায়, কারণ সে তার ভাইকে নিয়ে খুব চিন্তায় রয়েছে। কুরেশু এই কথা শুনে সঙ্গে সঙ্গে কফি শপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিন্তু রাস্তার মাঝে একটি কালো গাড়ি তার সামনে এসে দাঁড়ায় এবং তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। কুরেশু লক্ষ্য করে এই গাড়িতে রিনা নামের সেই মেয়েটি রয়েছে। রিনা কুরেশুকে বলে হারুকো তার ভাইকে খুঁজছে এবং তুমি তাকে সাহায্য করতে কফি শপে যাচ্ছ, আর তুমি এটাও জানো হারুকোর ভাই কাওয়াসাকি মারা গেছে, তাহলে তুমি কিভাবে তাকে সাহায্য করবে। এখন এই কথা শুনে কুরেশু একদম চুপ হয়ে যায়।
কিন্তু তবুও সে কফি শপে যায়। হারুকো কুরেশোকে জানায় সে ইতিমধ্যে তার ভাইয়ের জন্য পুলিশের কাছে কমপ্লেন করেছে, কারণ তার ভাই বেশ কয়েক মাস ধরে বাড়িতে ফিরছে না। সে আরও জানায় ইতিমধ্যে তাদের সেই বিল্ডিং এর কেয়ারটেকারকে এই ব্যাপার জানিয়েছে এবং সে তাকে প্রমিস করেছে যে যতটা সম্ভব তাকে সাহায্য করবে। পরের দিন সকালে হারুকো কেয়ারটেকারকে নিয়ে বিল্ডিং এ প্রবেশ করে এবং চাবি নিয়ে তার ভাইয়ের রুম খুলে ফেলে। কুরেশো বেশ ভয়ে ভয়ে থাকে, কারণ সে জানে কাওয়াসাকি রুমের চারিদিকে অনেক রক্তের দাগ লেগে আছে। তাই হারুকো খুব সহজে বুঝে যাবে যে তার ভাই মারা গেছে। কিন্তু অবাক করার বিষয় হলো, দরজা খুলে সে লক্ষ্য করে পুরো ঘর একদম পরিষ্কার এবং সুন্দরভাবে গোছানো, এমনকি কোথাও কোনো রক্তের দাগ নেই। আর এই সবকিছু দেখে কুরেশো খানিকটা স্তব্ধ হয়ে যায়। এখন সন্ধ্যা হলে কুরেশো তার কাছ থেকে বাড়ি ফিরছিল। সে লক্ষ্য করে এক অপরিচিত ছেলে রিওর গলা ধরে রাস্তা দিয়ে হাঁটছে। আর এই দৃশ্য দেখে কুরেশো বেশ অদ্ভুত লাগে। তাই সে ডিনারের সময় হলে সে রিওকে জিজ্ঞাসা করে সে ছেলেটি আসলে কে। রিও তার কোনো পরিচয় দেয় না, বরং জানায় যে সে যেন এখন থেকে হারুকোর সাথে মেশা বন্ধ করে দেয়। এখন এরকম অসম্পূর্ণ উত্তর শুনে এদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, যার ফলে রিও তার খাবার আলাদাভাবে অন্য ঘরে গিয়ে খেতে শুরু করে। স্বাভাবিকভাবে কুরেশো তার রাগ কমানোর চেষ্টা করে এবং তাকে জড়িয়ে ধরে, কিন্তু অদ্ভুত ব্যাপার, রিওর রাগ কমে না, বরং বেড়ে যায়। এমনকি সে তার হাতে থাকা চপস্টিক দিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেয়। কুরেশো এই সব কিছু কোনো রকমে ম্যানেজ করে এবং সকাল হতেই পুনরায় সে হারুকোর সাথে দেখা করে। আর এবার হারুকো কুরেশোকে বোঝায় বন্ধু হিসাবে রিওর চাইতে সে তার জন্য একদম পারফেক্ট, অর্থাৎ হারুকো কুরেশোকে বন্ধু হিসেবে পেতে চায়। সে আরও জানায় রিও কখনোই তার জন্য পরিবর্তন হবে না, তাই সে কুরেশোকে এই ব্যাপারে ভাবতে বলে এবং পরের দিন সে তার কাছ থেকে এই ব্যাপারে উত্তর শুনবে। আর এ বলে সে চলে যায়। কুরেশো যখন বাড়ি ফিরছিল, ঠিক আগের মতোই মাঝ রাস্তায় একটি কালো গাড়ি তাকে বাধা দেয় এবং একাধিক গ্যাংস্টার তাকে কিডন্যাপ করে নেয়। গ্যাং মেম্বাররা কুরেশোকে সবার প্রথমে তাদের গোডাউনে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তারা তাকে বোঝায় সে যেন রিওকে মেরে ফেলে। কুরেশো এসব কিছুতে রাজি হয় না, যার ফলে গ্যাং মেম্বাররা তাকে হুমকি দেয় এবং বোঝায় সে যদি এমনটা না করে তবে তারা পুলিশকে জানিয়ে দেবে যে আসলে তারা কি করছে। এখন কুরেশো মুখে একাধিক ক্ষত নিয়ে পুনরায় বাড়িতে ফিরে আসে এবং যখন এই ক্ষত রিওর চোখে পড়ে সে একদম রেগে যায় এবং সে সঙ্গে সঙ্গে প্ল্যান করে প্রত্যেকটা গ্যাং মেম্বারকে সে মেরে ফেলবে। কিন্তু কুরেশো তাকে থামায় এবং বোঝায় সে এই আঘাতে এতটা কষ্ট পায়নি যতটা সে সবসময় তার হাতে নির্মম মানুষগুলোকে মেরে ফেলতে দেখে কষ্ট পেয়েছে। রিও তাকে আরও একবার বোঝায় যে সে একজন মার্ডারার, তাই সে কখনোই নিজেকে বদলাতে পারবে না। কিন্তু কুরেশো হার মানে না। সে বলে তুমি অবশ্যই পারবে, যদি তুমি হারুকে মার্ডার না করো তবে তুমি অবশ্যই নিজেকে বদলাতে পারবে। এখন এই কথা শুনে রিও বেশ কিছুক্ষণ চুপ থাকে এবং তাকে আরও একবার বলে সেটা করতে পারবে না। তাই সে তাকে পরামর্শ দেয় সে যেন আজ থেকেই দেয়ালের ফাঁকা জায়গাটা বন্ধ করে দেয়। আর এই বলে তাদের সম্পর্ক শেষ করে এখান থেকে চলে যায়। এখন রাত হলে কুরেশো আরও একবার রিওর ঘর থেকে আওয়াজ শুনতে পায়, তাই সে পুনরায় সেই দেয়ালের ফাঁকা জায়গা দিয়ে ভেতরে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করে। সে লক্ষ্য করে রিও আবার এক লোককে নিয়ে এসেছে মেরে ফেলার জন্য, কিন্তু এবার রিওর মুখে হাসি নেই, বরং তার চোখ জ্বলজ্বল করছে। আর এই সব কিছু দেখে কুরেশো প্রথমবার বুঝতে পারে যে রিওর এই মার্ডারগুলো নিজের হাতে করছে ঠিকই, কিন্তু সে এইগুলো নিজের ইচ্ছেতে করছে না, বরং এর পেছনে অন্য কেউ রয়েছে যে কিনা তাকে জোরপূর্বক করাচ্ছে। তাই সে সঙ্গে সঙ্গে সেই গ্যাং মেম্বারদের সাথে দেখা করে এবং তাদেরকে রিকোয়েস্ট করে তারা যেন রিওকে দিয়ে এসব মার্ডার করানো বন্ধ করে। স্বাভাবিকভাবে গ্যাং মেম্বাররা তার কথা শোনে না, বরং তাকে নিয়ে মজা করতে শুরু করে, যার ফলে কুরেশো আর চুপ থাকতে পারে না। সে তাদের সাথে ফাইট করার জন্য এগিয়ে যায়, কিন্তু যেহেতু সে কোনোদিনও ফাইট করেনি এবং তার কাছে কোনো ফাইটিং স্কিল নেই, তাই সে খুব সহজে আঘাত পেয়ে যায় এবং গ্যাং মেম্বাররা তাকে ইচ্ছে মতো মারধর করে। এমনকি গ্যাং মেম্বারের লিডার একটি চাকু দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ করে ঘরে এক বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে, যার ফলে কুরেশো সহ সকল মেম্বাররাই বেশ সমস্যায় পড়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই ওই বিশেষ রেনকোট পরে রিও রুমে প্রবেশ করে এবং তার দু হাতে দুটো ধারালো অস্ত্র থাকে। রিও প্রথমে লক্ষ্য করে কুরেশো বেঁচে আছে কিনা এবং যখন সে দেখে সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে তখন আর চুপ থাকতে পারে না। সে সোজা গ্যাং মেম্বারদের দিকে ছুটে যায় এবং এক এক করে প্রত্যেককেই তার অসাধারণ স্টাইলে মেরে ফেলে। এখন এই মধ্যে কুরেশোর জ্ঞান ফিরলে সে লক্ষ্য করে রিও তাকে বাঁচানোর জন্য এদের সাথে লড়াই করছে।
তাই তার মনে বেশ খুশি চলে আসে। এমনকি সে মনে করে হয়তো রিও এবার থেকে আর কাউকে মার্ডার করবে না। তাই সে এই খুশিতে তাকে জড়িয়ে ধরে, আর রিও ঠিক তেমনটাই করে। কিন্তু তখনই রিও তার ধারালো ছুরিটা কুরেশুর পেটে ঢুকিয়ে দেয় এবং হাসতে শুরু করে। তাকে দেখে মনে হয় সে যেন এই জিনিসটা মন থেকে এনজয় করছে। আসলে এটা সত্যি, রিও এমন একটা মেয়ে যে কিনা নিজের ভালোবাসার মানুষ কষ্ট পাচ্ছে এমন দৃশ্য দেখতে সে আনন্দ পায়। অর্থাৎ সে একজন সাইকো। এখন যেহেতু কুরেশু রিওকে ভালোবাসে, তাই সেও তার এই খুশি মেনে নেয় এবং তাকে কোনো রকম বাধা দেয় না। এরপর বেশ কয়েকদিন কেটে যায় এবং রিও রিনার সাথে আলোচনা করে। সেটা হলো খুব শীঘ্রই সে এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাবে। আর ঠিক তখনই আহত কুরেশু খোঁড়াতে খোঁড়াতে তাদের দিকে এগিয়ে আসে। অর্থাৎ রিও তাকে এখনো মার্ডার করেনি। এরপর এরা দুজন তাদের জীবন নতুন করে শুরু করার জন্য এক নতুন স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং যাবার পথে রিও কুরেশুকে প্রমিস করে এরপর থেকে সে আর কাউকে মার্ডার করবে না, শুধুমাত্র একজন বাদে, আর সেটা হলো কুরেশু। কারণ সে পছন্দের মানুষদেরকে কষ্টে দেখতে ভালোবাসে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরো গল্প দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।